আমি আসলে সত্যি বলতে ভীষণ আমি বলবো এক্সাইটেড যে আপনাকে আমি পেয়েছি। একজন অভিনেতা হয়ে ওঠার জন্য আহ, যে বোধের জায়গাটা আমি আপনাকে সেভাবেই পেয়েছি। তো এই যে শুরুটা, একজন অভিনেতা হয়ে ওঠার স্বপ্নটা আপনি কবে থেকে দেখতে শুরু করেছিলেন আমি জানতে চাইবো আজকে। আহ, আমি প্রথমেই আসলে ধন্যবাদ জানাই তোমাকে, সময় টিভিকে অবশ্যই। কারণ হচ্ছে যে ঈদের উপলক্ষে আমরা যে একসাথে হতে পেরেছি এবং একসাথে হতে আমরা পেরেছি। আড্ডা মারার একটা সুযোগ পাচ্ছি, সেটা আমার জন্য অনেক বড় একটা বিষয় যে অনেক কথা বলার সুযোগ পাওয়া যাবে এই অনুষ্ঠানের মাধ্যমে। আমি খুব ছোটোবেলায় আম্মার কোলে বসে ছবি দেখার অভিজ্ঞতা আমার হয়েছে প্রথম, মানে যখন বুঝতে কত শিখি। বছর তখন? কত বছর বয়স হবে, 4-5 এরকম। 4-5 হ্যাঁ, বছর। 4-5 বছর বয়স। মানে ওই সময় তো একটা ট্রেন্ড ছিল যে আমাদের বিনোদনের যে একমাত্র এই যে মাধ্যম, যেটা ছবি দেখা, প্রত্যেক সপ্তাহে একটি ছবি রিলিজ হবে। তো আম্মা বা সাদা কালোর যুগ হ্যাঁ, ছিল সেই তখন, সময়ে হ্যাঁ। তারা ছবি দেখতেন। তো আমি ওই আম্মার ছবি দেখার সুবাদে আমি আমার ছবি দেখা শুরু শুরু হয় আর কি। তো তখন তো ওরকম কিছু বুঝতাম না। পর্দার মানুষগুলোকে দেখে খুব অবাক হয়ে তাকিয়ে থাকতাম যে পর্দার মানুষগুলো কী সুন্দরভাবে তাদের জীবনের কথাগুলো বলছে। মনে হচ্ছে যে প্রত্যেকটা মানুষেরই চরিত্রের রিপ্রেজেন্টেশন হচ্ছে। তো ওই জায়গা থেকে ভালো লাগাটা আসলে তৈরি হয় যে এই মানুষগুলো আসলে যে চরিত্র রিপ্রেজেন্ট করছে, যে গল্পগুলো আমাদেরকে বলছে, গল্পগুলো আমাদেরকে টানছে। তো তখন থেকে মনে হয় যে এইরকম অভিনয় যদি আমি করতে পারতাম কখনো, তাহলে হয়তো আমার কাছে ভালো আপনার লাগতো। তো বেড়ে ওঠা কুমিল্লায়। না, আমার জন্ম কুমিল্লা, আমার কুমিল্লায়, জন্মস্থান আচ্ছা। কুমিল্লা, কিন্তু আব্বা তো সরকারি চাকরি করতেন, উনি পিডব্লিউডির ইঞ্জিনিয়ার ছিলেন। তা আব্বার চাকরির সুবাদে উনি আমাদেরকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে উনি সময়টার ঘুরেছেন। কথা বলছেন সেই সময়টা আপনি কোথায় ছিলেন? সেই সময়টাতে আমি বাগেরহাটে। বাগেরহাটে ছিলেন। সেই সময়টা বাগেরহাটে, খুবই ছোট। আমার স্কুল জীবনও শুরু হয়েছে বাগেরহাটে। তো সেই আব্বার চাকরির সূত্রে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে আমরা ঘুরেছি। তো বাগেরহাট ছিল ওই জায়গাটি। আমার স্কুলও শুরু হয়েছে সেখান থেকে। তো সেই জায়গায় ওই আস্তে 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 মনের ভেতরে ছবি দেখা, প্রত্যেক সপ্তাহে বা মার সাথে প্রত্যেক মাসে সেই একটি করে ছবি, স্বপ্নটা লালন স্বপ্নটা করা। লালন হয়েছে আর কি। তারপর 1977 সালে এসে আপনি ঢাকায় আরণ্যক নাট্য দলের সাথে প্রথম মঞ্চনাটক ওরা কদমালি দিয়ে শুরু করেছি। অভিনেতা হিসেবে কিন্তু তার আগেরও ঘটনা আছে। হ্যাঁ, সেই গল্পটা হ্যাঁ, শুনতে চাই, যেহেতু হ্যাঁ, আমরা তার অনেক আগের কিছুই ঘটনা জানি না। যেটা হলো যে ওই যে বললাম যে অভিনয় করার একটা আকাঙ্ক্ষা তৈরি হতো। তো ওই প্রতি বছরে যে আব্বার অফিসে বার্ষিক নাটক হতো আর কি। তো রিহার্সালও হতো আমাদের বাসার ঠিক পাশেই অফিসে। তা আমি রিহার্সাল দেখতে যেতাম। আমি তখন কি, মানে আমার বয়স কত, 10-11 বছর বয়স তখন। তো সেই সময়ে আমি রিহার্সাল দেখতাম সন্ধ্যার সময় গিয়ে। তো হঠাৎ করে একদিন আমাকে পরিচালক বললেন যে, তুমি খুব মনোযোগ দিয়ে রিহার্সাল দেখছো, তুমি কি অভিনয় করতে চাও? তা আমি বললাম, আমি অভিনয় করতে চাই। হ্যাঁ, আমি তো অভিনয় করতে চাই। আমাকে দিয়ে কি অভিনয় হবে, আমি কি পারবো? তো উনি বললেন যে একটা ছোট্ট চরিত্র আছে, কিশোর চরিত্র। সেই চরিত্রটা সংলাপ সেরকম কিছু নাই, নায়িকার ছোট ভাই। আচ্ছা। তো এই চরিত্রে তুমি, যেহেতু তোমাকে দেখতে বেশ মঞ্চে। মঞ্চে, হ্যাঁ, তো তো তুমি যদি করো তাহলে আমরা তোমাকে ওই চরিত্রে নিতে পারি। আমি একদম সানন্দে রাজি হয়ে গেলাম। এবং আমাকে আরও বেশি ইন্সপায়ার করেছিল ওই নাটকটির শেষ দৃশ্যে ওই আমি যে বাড়িতে থাকতাম সেই বাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেয় শত্রুরা। তো ওই বাড়িতে একা আমিই ছিলাম এবং আগুনে পুড়ে সেই ছেলেটি মারা যায়। তো শেষে নায়ক ওই বাচ্চাটাকে কোলে করে নিয়ে যখন মঞ্চে আসে, তো তখন আমার এই যে পোড়া মেকআপ টেকআপ দিয়ে আমাকে যখন নিয়ে আসলো, তখন দর্শকদের মধ্যে এক ধরনের আফসোস, এক ধরনের আহাজারি, আহা আহা, বাচ্চাটা এভাবে আগুনে পুড়ে মারা গেল। তো এই যে রিপারকেশন দর্শকদের, মঞ্চে অভিনয়ের দেখতে দেখতে মানুষ যে ইনভলভ হয়ে যাওয়া, এটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। হাকিম ভাই, আপনার কাছে কি মনে হয় যে একজন অভিনেতা হয়ে ওঠার জন্য আসলে মঞ্চের যে প্রস্তুতি, থিয়েটার, আমি বলবো যে থিয়েটারের যে ওয়ার্কশপসগুলা বা এই যে থিয়েটারের যে আমাদের যে অভিনেতা তৈরির যে প্রস্তুতি, সেটা আসলে কতটা সহায়ক এবং আপনার এই অভিনেতা হয়ে ওঠার গল্পে আপনার মঞ্চ জীবন কতটা আসলে প্রভাব ফেলেছে? এটা তো অত্যন্ত বেসিক একটা জায়গা। আর আমি যে সময়টাতে মঞ্চে কাজ করার সুযোগ
হয় আমার, শুরু করি, সেটা তো 1977 সালে। 77 সালে। আরণ্যক নাট্য দলের ওরা কদমালী নাটকের মাধ্যমে আমি অভিনয় মঞ্চে শুরু করি। তো মঞ্চে যোগ দেওয়ার যে বিষয়টা, সেটাও কিন্তু আমার জন্য একটা মানে কি বলবো, সেই কিভাবে যোগ সময়টা দিলেন? হ্যাঁ, কিন্তু কিভাবে? একটা এক্সাইটমেন্ট আমার মধ্যে ছিল। ওই যে কাজ করে না, যে ছোটবেলা থেকে তো অভিনয়ের প্রতি এক ধরনের প্রেম ছিল। মঞ্চ নাটক দেখতাম, টেলিভিশন নাটক দেখতাম, এইভাবে আমি মঞ্চ অভিনয় করব। সুযোগটা যখন আসলো মঞ্চে কাজ করবার, তখন মামুন ভাই, মানে আমাদের মামুন রশিদ, শ্রদ্ধেয় মামুন রশিদ, আমার আরণ্যকের প্রধান পুরুষ, আমার গুরু। তো প্রথম তার সঙ্গে আমার সাক্ষাৎ হয় এবং তিনি আমার সাক্ষাৎকার নেন। আমাকে আমার এক বন্ধু মাধ্যমে মামুন ভাইয়ের কাছে গেলাম। তো রিহার্সেল হতো আরণ্যকের তখন উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে। আচ্ছা। মানে স্কুল ছুটি হওয়ার পরে বিকেল থেকে স্কুলের একটা ক্লাসরুমে মহড়া হতো আর কি। তো মামুন ভাই বসে আছেন বাইরে, আমি গেলাম, মামুন ভাইকে সালাম দিলাম। মামুন ভাইয়ের মতো একজন মানুষ, তার সামনে গিয়ে আমি দাঁড়িয়েছি। এটা আমার জন্য, আমি তখন খুবই নার্ভাস। আমি খালি বললাম যে আমি অভিনয় করতে চাই, আমি মঞ্চে কাজ করতে চাই। তো মামুন ভাই আমার দিকে একটু মুচকি হেসে বললেন যে হ্যাঁ, কাজ করতে চাও, ভালো কথা, কিন্তু এটা অনেক কঠিন। দেখো পারো কি না। কারণ এই কঠিন যাত্রায় অনেকে উৎসাহ নিয়ে আসে, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকে না। এটা অনেক কঠিন একটা জায়গা। মঞ্চ আসলে শিখায় একজন অভিনেতার জন্য, মানে প্রস্তুতির জন্য যে অধ্যবসায়টা দরকার, সেটা আসলে মঞ্চই শিখায় আমার কাছে মনে হয়। অবশ্যই, কারণ হচ্ছে যে সেই সময় তোমার মঞ্চে প্রতিদিন একটা নাটকের মহড়া হচ্ছে। প্রতিদিন আমরা 30-40 জন মানুষ বিভিন্ন রকমের মতামত আমরা দিচ্ছি একটা নাটককে কেন্দ্র করে। বিভিন্ন রকমের আলাপ আলোচনা হচ্ছে, বিভিন্ন রকমের থিয়েটারের ওয়ার্কশপ হচ্ছে। তো এই যে কার্যক্রমগুলো, এই কার্যক্রমগুলোর মধ্যে যদি আমরা নিজেদেরকে চলমান রাখতে পারি, তাহলেই কিন্তু আমরা আপডেটেড থাকব। থিয়েটার আপনাকে কি দিয়েছে? আপনি যদি এই অনুভূতিটা বলতে চান, মানে কিভাবে বলবেন যে থিয়েটারের কাছ থেকে আপনি কি পেয়েছেন? থিয়েটার তো আজকের যে আমি আজিজুল হাকিম, পুরোটাই তো থিয়েটারের অবদান। থিয়েটারই তো আজকে আমাকে তৈরি করেছে। থিয়েটার আমাকে যেটা মানে দিয়েছে, সেটা হলো যে অভিনয় করবার জন্য বা একটা চরিত্র হয়ে উঠবার জন্য একজন অভিনয় শিল্পীর যা যা প্রয়োজন, নিজেকে সমৃদ্ধ করবার জন্য বা ওই চরিত্রটিকে রূপায়ণ করার জন্য, সেই পুরো কাজটি কিন্তু আমাকে থিয়েটার শিখিয়েছে। থিয়েটারের কাছ থেকে আমি পেয়েছি। আরণ্যক নাট্য দলের হয়ে কোন নাটকে আপনি প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন, সেই স্মৃতিটা যদি আমি একটু মনে করতে চাই। থিয়েটারে তো অনেক ধরনের প্র্যাকটিস হয়। থিয়েটারে আমাদের যে নিয়ম মেনে চলবার যে প্র্যাকটিস, নিয়মানুবর্তিতার যে প্র্যাকটিস, সৃজনশীলতার যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসগুলো কিন্তু থিয়েটারে হয়। এবং একটা জিনিস যেটা মামুন ভাই সবসময় বলতেন, সেটা হলো যে একটি নাটক সবগুলো চরিত্র মিলেই কিন্তু একটি পূর্ণাঙ্গ নাটক। এখানে কোনটি প্রধান চরিত্র, কোনটি গৌণ চরিত্র, এটি কখনো তোমরা বিচার করবার চেষ্টা করবে না। যে চরিত্রটি একটি দৃশ্যের জন্য মঞ্চে উপস্থাপিত হয়, সেটিও কিন্তু গল্পের প্রয়োজনে। তো সুতরাং সেটিও কিন্তু একটি প্রধান চরিত্র। হয়তো তার উপস্থিতি কম, কিন্তু ওই চরিত্রটি না থাকলে হয়তো পুরো নাটকটি পরিপূর্ণ হয় না। তো এই শিক্ষাটা তিনি আমাদেরকে দিয়েছেন। আর সেন্ট্রাল ক্যারেক্টার বলতে যে গল্পের প্রধান একটা চরিত্র, সেই চরিত্র প্রোটাগনিস্ট যেটাকে বলে। তো সেরকম চরিত্র আমি বেশ কয়েকটি নাটকে করেছি। এর মধ্যে ওরা কদমালিতে অবশ্য আমি অনেক ছোট চরিত্র দিয়ে শুরু করেছিলাম। পরবর্তী সময়ে ওরা কদমালিতে আর একটি চরিত্র, খুব গুরুত্বপূর্ণ চরিত্র ছিল, সেটা হলো সারেং চরিত্রটা আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র। ওরা আছে বলেই চরিত্রে কাউসার বলে একটা চরিত্র আছে, সেটিও আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র ছিল। গিনিপিগ নাটকে রাজা চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগুনমুখা চরিত্রে অরুণ একটা চরিত্র, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। মানে আমি অনেকগুলো নাটকেই বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। এই যে মঞ্চ নাটক থেকে
প্রস্তুত হয়ে আসা একজন শিল্পী অভিনেতা টেলিভিশনের পর্দায় প্রথমবার কাজ করলো 1981 সালে দিনরাত্রির খেলা নাটকটির মধ্য দিয়ে। তো এই যে ইচ্ছাটা তৈরি হলো পর্দায় নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার বা অভিনেতা হিসেবে প্রিয় অভিনেতা হয়ে ওঠার, এই গল্পটা একটু শুনতে চাই শুরু থেকে। টেলিভিশনে কাজ করতে যাওয়ার যে আগ্রহটা আমার ছিল সেটা আসলে মঞ্চে অভিনয় করতে যাওয়ার আগেই। ও আচ্ছা, হ্যাঁ। দারুণ। তো সেটাও কিন্তু আমার জন্য অনেক খুব মানে চমৎকার একটা অভিজ্ঞতা, এবং অভিজ্ঞতার পাশাপাশি বলবো এটা আমার জন্য একটা ইন্সপিরেশনও। আমি অভিনয় জীবনে কখনো নিয়মিত অভিনয় করিনি। আমি মঞ্চে একবারই উঠেছিলাম সেই ছোটোবেলায়। হ্যাঁ। এছাড়া অভিনয়ের আমার কোনো রকমের কোনো প্রাতিষ্ঠানিক কোনো প্র্যাকটিস নাই। শিক্ষা এরকম একটা মানুষ হঠাৎ করে টেলিভিশনে নাট্যশিল্পী হিসেবে তালিকাভুক্ত হওয়ার জন্য আমি অডিশনে অংশগ্রহণ করে ফেললাম। আচ্ছা, সেই স্বপ্নটা নিয়ে। হ্যাঁ। তো সেটা 1977 সালের ঘটনা। তো এইরকম একটা মানুষ যখন অডিশন বোর্ডে গিয়ে অভিনয়ের কি বলে পরীক্ষা দিতে বসলো। মানে 81 সালের প্রথম নাটক প্রচারিত হওয়ার আগেই আপনি 77 সালে আরেকবার অডিশনে। হ্যাঁ, আমি 77 সালে বললাম, 77 সালে আমি তখন টেলিভিশনে নাটক করব বলে আমি তালিকাভুক্ত হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করলাম, এবং ওই অডিশনের জন্য আমাকে ডাকা হলো। তো অডিশন বোর্ডে যারা সামনে বসেছিলেন তারা বিখ্যাত মানুষ, সৈয়দ হাসান ইমাম, তারপর সৈয়দ হাসান আলী সিডনি, গোলাম মুস্তাফা, মমতাজউদ্দিন আহমেদ, এনাদের মতো মানুষের সামনে বসে আছে। আমি অভিনয় জানি না, আমাকে যেটা পড়তে দিল আমি অভিনয় করলাম, পড়ার পর যথারীতি রেজাল্ট যেটা বেরোলো সেটাতে দেখা গেল যে আমি অকৃতকার্য। হ্যাঁ, কিন্তু আমার যে অভিনয় করার যে একটা ইচ্ছা, আকাঙ্ক্ষা ভেতরে, সেই আকাঙ্ক্ষাটা কিন্তু আরো অনেক বেশি করে আমাকে উজ্জীবিত করলো এই যে অকৃতকার্য হওয়ার কারণে। তার মানে আপনার এই ফেইলারটা আপনাকে আসলে দমিয়ে দেয়নি, আমাকে আরো অনেক বেশি ইন্সপায়ার করেছে। এবং সেই সময় কিন্তু আরণ্যকের একজন সদস্যের সঙ্গে আমার দেখা হলো, এবং তিনি আমাকে নিয়ে আরণ্যকে কাজ করার সুযোগটা তৈরি করে দিলেন। তারপর তো 77 সাল থেকে 81 সাল পর্যন্ত মঞ্চে অভিনয় করা, মঞ্চের বিভিন্ন রকমের কাজের সঙ্গে পার্টিসিপেট করা, বিভিন্ন ওয়ার্কশপে অংশগ্রহণ করা, যেগুলোর কথা আমি এর আগে বলেছি। এভাবে নিজেকে প্রস্তুত করার পরে মামুন ভাই যখন বললেন যে হ্যাঁ, তোমাদেরকে এখন টেলিভিশন নাটকের সুযোগ দেওয়া যেতে পারে, হ্যাঁ, তো সেইখানে মামুন ভাই তার লেখা নাটক দিনরাত্রির খেলা, এই নাটকটি প্রযোজনা করেছিলেন আবদুল্লাহ ইউসুফ ইমাম। তো ওই নাটকটিতে আমি একটা ছোট্ট চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি। ছোট্ট চরিত্র, কিন্তু নাটকের জন্য একটা অপরিহার্য একটা চরিত্র আর কি। তো সেটাই আমার নাটকের মানে টেলিভিশন নাটকের প্রথম। তারপর মামুন ভাইয়েরই লেখা আরেকটি নাটক এখানে নগর, যে নাটকটির প্রযোজনা করেছিলেন আবদুল্লাহ মামুন। তো সেই নাটকে আমি সহশিল্পী হিসাবে যাদেরকে পেয়েছি তারা বিখ্যাত অভিনয় শিল্পী ছিলেন। রাইসুল ইসলাম আসাদ, চম্পা, তারপর মোহাম্মদ জাকারিয়া, সাইফুদ্দিন আহমেদ, মামুন ভাই নিজেও অভিনয় করেছেন। তো ওই শিল্পীদের সঙ্গে আব্দুল সাত্তার। আমার যে চরিত্রটা ছিল সেটি গ্রাম থেকে আসা একটি চরিত্র, মাদ্রাসার ছাত্র। তো যেখানে চর জেগেছে, পদ্মার চর, সেই পদ্মার চরে তার এক চাচা চায়ের দোকান দিয়েছে, সেখানে এসে বলেছে তুমি চলে আসো, আমি চায়ের দোকান দিয়ে গেছি চর দখল করার জন্য। তো ওই যে এন্ট্রিটা আমার ওই নাটকে, ওই আমার আশা, এবং ওই নাটকের যে চরিত্রটি, আমার চরিত্রের নাম ছিল মোতাব্বির, এবং নোয়াখালীর অঞ্চলের আঞ্চলিক ভাষায় অভিনয় করা। আচ্ছা, নোয়াখালীর ভাষা আপনাকে রপ্ত করতে হয়েছে? হ্যাঁ, ভাষার প্রতি আমার এক ধরনের দুর্বলতা আছে, এখনও ছিল, আমি বলতে পারতাম। তো আর মঞ্চনাটক যেটা আমি ওরা কদমালি করেছিলাম সেটাও কিন্তু ওই সারেন চরিত্র ছিল নোয়াখালী ভাষা। তো ওই নাটকটি করতে করতে এক ধরনের প্র্যাকটিস তো ছিলই। তো ওই নাটকটি এখানে নগর নাটকের কথা এখনও সেই সময় যারা নাটকটি দেখেছে বা পরবর্তী সময়ে যারা ইউটিউবে দেখেছে তারা কিন্তু এখনও ওই নাটকটির কথা বলে, এবং বিশেষ করে আমাকে তারা আইডেন্টিফাই করে ওই ক্যারেক্টার, হ্যাঁ, এবং ওই চরিত্রটি সম্পর্কে তারা এখনও মানে এখনও দর্শকদের ভালোবাসাটা আপনি পেয়েছেন ওই চরিত্রে। তো সেটা দিয়ে শুরু। তারপর আস্তে আস্তে আমি প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পেলাম 1984 সালে। প্রথম যে নাটকটি আমার প্রধান চরিত্রে অভিনয় করা সেটা ছিল আলাউদ্দিন আহমেদের প্রযোজনা এবং শহীদুল হক খানের লেখা নাটক। সেই নাটকটি দিয়ে আসলে আমার
কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার সুযোগ তৈরি হয়ে যায়। পরবর্তী সময়ে আমার অনেক টেলিভিশন অনেক জনপ্রিয় ধারাবাহিক নাটক, তার মধ্যে কোন কাননের ফুল, হ্যাঁ। এই নাটকটি আমার জন্য একটি টার্নিং পয়েন্ট। কারণ এই নাটকটিতে দর্শকরা আমাকে রোমান্টিক নায়ক হিসেবে দেখা পেয়েছে, সুযোগ হ্যাঁ, দেখা শুরু করেছে শুরু ইমেজ, করে আর কি। এবং আমার রোমান্টিক সঙ্গে- ইমেজটা যেটা image, সবসময় এখনো আছে। আছে কিনা জানি না, এখন তো আমরা তো অনেক সময় পার করে এসেছি। তো সেই সময়ে আমার সঙ্গে আমার কো-আর্টিস্ট ছিলেন শমী কায়সার। তো শমী কায়সারের সঙ্গে আমার ওই জার্নিটা অনেক মানে কাজ করেছি। অনেক মজার মজার অনেক অভিজ্ঞতা নিশ্চয়ই হয়েছে অবশ্যই, অবশ্যই কাজ আছে। করতে গিয়ে, এবং সেই সময়কার অনেক জনপ্রিয় অভিনেত্রীদের সঙ্গে একসঙ্গে কাজ করেছেন বিভিন্ন নাটকে। তো মানে কাদের সঙ্গে কাজ করতে গিয়ে আপনার বন্ধুত্বের জায়গাটা তৈরি হয়েছে, বা আমরা যেটাকে বলি যে কেমিস্ট্রি, একটা নাটকের জুটি তৈরি হয় বা রসায়নটা খুব ভালো হয় কারোর সাথে, কার নাম উল্লেখ করবেন? আমি অনেকের নামই আসলে ওই সময় 80-র দশকের না, আমি জনপ্রিয় আসলে অভিনেতা আমার একটা অভিনেত্রীদের মধ্যে। আমার নিজস্ব একটা কি বলে, আমার নিজস্ব একটা কনসেপ্ট আছে আর কি। সেটা হলো যে আমি যাদের সাথে কাজ করি তারা প্রত্যেকেই আমার সহশিল্পী, এবং সহশিল্পী এই কারণে যে ওই গল্পের প্রয়োজনে, নাটকের প্রয়োজনে আমাদেরকে যে ধরনের সিচুয়েশনের মধ্য দিয়ে যেতে হয় সেটা আমরা আলাপ আলোচনা করে আমরা নিজেরা তৈরি করে সেটাকে আমরা বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা করি। সেই ক্ষেত্রে আমরা সেই সময়ে 90 দশকের কথা যে আমি বলি, 90 দশকে কিন্তু আমি জাহিদ হাসান, তৌকির আহমেদ, শমী কায়সার, বিপাশা হায়াত এবং আফসানা মিমি, মূলত সেই সময় যারা দর্শক ছিলেন তারা কিন্তু আমাদের এই 6 জনের নামই কিন্তু হ্যাঁ বললে একসাথে 6 জনের নামই বলে। হ্যাঁ, হাকিম, বিপাশা, হাকিম, জাহিদ, তৌকির, শমী, বিপাশা, মিমি। এবং পরবর্তী তার সময়ে মধ্যে বেশি শোনা যেত শমী কায়সারের সঙ্গে আমার যেহেতু অনেক বেশি নাটক করা হয়েছে, ওর সঙ্গে অনেক কাজ হয়েছে, সেই কারণে হয়তো দর্শকরা আমাকে পছন্দ করেছে জুটিটা। হ্যাঁ, কিন্তু কোনো ধরনের প্রতিযোগিতা কি ছিল? প্রতিযোগিতা অবশ্যই ছিল, প্রতিযোগিতাটা ছিল। আজকে যদি তৌকি নাটকে অভিনয় করে, সেই নাটকটি আমার কাছে খুব ভালো রিপারকেশন তৈরি করেছে, যে আমার কাছে খুব ভালো লেগেছে। সেটি কিন্তু সাথে সাথে আমরা শেয়ার করতাম যে এই নাটকটা আমি দেখেছি, আমার কাছে এটি ভালো লেগেছে। এবং নিজের মধ্যে কিন্তু এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হতো যে আমি এমন একটি নাটক করতে চাই যেটি দেখে হয়তো তৌকির বলবে যে নাটকটি আপনার অভিনয় ভালো লেগেছে। এই যে নিজেদের মধ্যে একটা অন্তর্গত যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতাটা কিন্তু ছিল যে ভালো কিছু করার, সমৃদ্ধ করার, ভালো করার জন্য, যে ও এত ভালো অভিনয় করলো, আমি আচ্ছা তাহলে ওর মতো আমি একটু চেষ্টা করি অভিনয় করবার জন্য। এবং আমরা নিজেরা আলাপ আলোচনা করতাম যে এই চরিত্রটা তুমি আসলে কীভাবে তৈরি করলে, প্রসেসটা কী, সেটা কিন্তু আমরা শেয়ার, প্রস্তুতিটা কীভাবে নিলে, এই শেয়ার কিন্তু আমরা করতাম। এই যে শেয়ারিংয়ের জায়গাটা, শেয়ারিংয়ের জায়গাটা থেকে কিন্তু আমাদের একটা চমৎকার বন্ডিং ছিল। এই যে আপনার দীর্ঘ ক্যারিয়ার অভিনয় জীবনের, এই সময়কালে আপনি অনেক জনপ্রিয় অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন, 90-এর দশক থেকে শুরু করে পরবর্তীতে এসে কিন্তু আমার সঙ্গেও পর্যন্ত, এই সময় পর্যন্ত অনেকের সঙ্গে কাজ করেছেন। কিন্তু খুব মজার বিষয় হচ্ছে যে কাউকে ঘিরে অভিনেতা আজিজুল হাকিমের কোনো গুঞ্জন তৈরি হয়নি। এটার রহস্যটাকে, মানে এটা আসলে এটা একটু আমার কাছে খুব আশ্চর্যজনক মনে হয়েছে যে আপনি কিভাবে এটা সামলেছেন। গুঞ্জনের বিষয়টা আমি যেভাবে দেখি সেটা হলো যে এটা কিন্তু দর্শকদের বা পাঠকদের কিন্তু এক ধরনের আগ্রহ থাকে যে যেই জুটিকে তারা পর্দায় দেখেন, তাদের কিছু ব্যক্তিগত প্রসঙ্গ বা ব্যক্তিগত বিষয় নিয়েও কিন্তু তাদের মধ্যে এক ধরনের আগ্রহ তৈরি হয়। তবে গুঞ্জনের কথাটা তুমি যে কথাটি বললে যে আমাকে নিয়ে যে গুঞ্জন হয়নি, এটা কিন্তু একেবারেই ঠিক না। সেই গুঞ্জনটা বাস্তব জীবনের গুঞ্জন না, বাস্তব জীবনের বাইরেও কিন্তু একটা গুঞ্জন ছিল, সেটা বোধহয় তুমি খেয়াল করোনি। আচ্ছা, আমরা সেটা জানতে চাই। বিভিন্ন পত্রপত্রিকায় কিন্তু একজনকে নিয়ে আমার সম্পর্কে একটা গুঞ্জন তৈরি হয়েছিল। সেটি ক্যাপশনটা এরকম ছিল যে হাকিম দম্পতির পরিবারে ভাঙনের ঝড়। তাই? এবং তার কেন্দ্রবিন্দু থেকে, সেই কেন্দ্রবিন্দুতে হচ্ছে সুরাইয়া হুদা রাত্রি, যিনি একসময় খুব ভালো অভিনয় করতেন এবং সম্পর্কে সে আমার শালী। হ্যাঁ, খানিকটা শুনেছিলাম, কিন্তু এটার রহস্যটা পরবর্তীতে এসে সেটা দর্শকরাও জেনে গেছে, এই জন্য আর গুঞ্জন থাকেনি। আর
এই বাস্তব জীবনের গুঞ্জনটা নিয়ে পরে আসবো, আরেকটু পরে আসবো। তার আগে আমি আসলে অভিনয় জীবনে আরও অনেক গল্প বাকি আছে আমার জানার, যে অনেক জনপ্রিয় নাটকের মানে অনেক মূল চরিত্রে অভিনয় করেছেন। আমি যদি ভুল না করে থাকি, কোন কাননের ফুল, তারপরে নক্ষত্রের রাতের গল্প শুনতে চাইবো। কোন কাননের ফুল নাটক যখন প্রচার হয় তখন কিন্তু দর্শকরা আমার নাম একেবারে ভুলেই গিয়েছিল। ওই যে চরিত্রটিতে আমি অভিনয় করেছিলাম সেই চরিত্রটির নাম ছিল অলি। অলি। নক্ষত্রের রাত যখন হয়, প্রচার হয়, তখন কিন্তু সবাই আমাকে অলি বলেই ডাকতো, এবং একটা সময় পর্যন্ত কিন্তু আমি অলি নামেই পরিচিত ছিলাম। আমি যে অলি চরিত্রে অভিনয় করেছি আজিজুল হাকিম, আমার আসল নামটাই কিন্তু অলির মধ্যে হারিয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে এখানে একটা সম্পূরক প্রশ্ন করতে চাই, যে একজন অভিনেতা যখন একটা চরিত্রের মধ্যে বাঁচেন দর্শকদের কাছে, তো সেই সময়টাতে সেই অভিনেতার কেমন লাগে, এবং সেই অভিনেতাকে সেই চরিত্রটা ধারণ করে অভিনয় যখন করছিলেন ওই নাটকটিতে, তার পাশাপাশি সেটা কি পরবর্তীতে সেটার কি রেশ রয়ে যায়? একজন অভিনয় শিল্পী যখন একটা চরিত্র রূপায়ণ করেন তখন কিন্তু তিনি ওই চরিত্রটি হয়ে উঠবার চেষ্টা করেন, তাই না? সেই চরিত্রটি হয়ে উঠবার জন্য তার যে যে ট্রান্সফরমেশনগুলো দরকার সেই ট্রান্সফরমেশনগুলো তিনি করেন, করে সেই চরিত্রটিকে দাঁড় করেন। এটি একটি সৃজনশীল প্রক্রিয়া, একটা জার্নি। তো এই চরিত্রটি করার পর যখন দর্শকরা ওই চরিত্রটিকে গ্রহণ করেন তখন সেই অভিনেতার এক ধরনের তৃপ্তি আমরা লক্ষ্য করি। কিন্তু আমাদের এখানে যেটা সমস্যা সেটা হলো যে তুমি ধরো আজকে একটা ধারাবাহিকের কাজ 5 দিন করলে, আবার 5 দিন পর একদিন গ্যাপ দিয়ে হতো অন্য একটা ডিফারেন্ট নাটকে তোমাকে কাজ করতে হচ্ছে, তাহলে ন্যাচারালি তোমাকে ওই প্রভাব থেকে মুক্ত হয়ে ওই চরিত্রে তোমাকে যেতে হচ্ছে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কিন্তু একজন অভিনয় শিল্পীর জন্য অনেক কঠিন। সেই কঠিন কাজটা কিন্তু আমরা করছি। আপনি অনেকগুলো চলচ্চিত্রে অভিনয় করেছেন, কিন্তু আমার এখানে একটা জানতে চাওয়ার মানে আগ্রহটা এখানে, যে আপনি এত জনপ্রিয় নাটকের মূল চরিত্রে, নায়ক চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু চলচ্চিত্রে, বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে আপনাকে কেন নায়ক হিসেবে পাইনি? যেই সময়টাতে বাণিজ্যিক ছবিতে অভিনয় করার সুযোগ বা অফার এসেছিল সেই সময় কিন্তু আমি টেলিভিশন নাটক নিয়ে অনেক বেশি ব্যস্ত। 90-এর কথা যে কথাটি বললে, সেই সময় মানে আমার যে ক্যারিয়ারের অবস্থান, সেই অবস্থানকে আমি মাইনাস করে আমি চলচ্চিত্রে আসতে চাইনি। কারণ আমি বিশ্বাস করি যে চলচ্চিত্র এমন একটি মাধ্যম, যে মাধ্যমটিতে যারা ছবি দেখতে আসবেন তারা কিন্তু সিনেমা হলে দর্শক হিসেবে টিকিট কেটে কিন্তু ছবিটা দেখতে আসবেন। যে যাদেরকে টেলিভিশনে দেখা যায় প্রতিদিন, সেই রকম একজন মানুষকে তারা ছবির পর্দায় কতটুকু অ্যাকসেপ্ট করবেন, সেইটা চিন্তাভাবনা করেই কিন্তু আমি চলচ্চিত্রে আসিনি, এক। আর 2 নম্বর হচ্ছে যে আমি আমার যে ক্যারিয়ার ছিল সেই সময়ে, সেই ক্যারিয়ারটাকে আমি একদম মাইনাস করে আসতে চাই। অবশ্য সেই ট্রেন্ডটা এখন ভেঙেছে, আমি এখন সেই ধারা পাল্টেছে। এখন যে ছবিগুলোতে কাজ করছি সবই কিন্তু চরিত্রাভিনেতা হিসেবে কাজ করছি, বিভিন্ন ডিফারেন্ট চরিত্র। না, তার পরবর্তীতে আপনি অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন, শঙ্খনীল কারাগার, জয়যাত্রা, পদ্মা নদীর মাঝি। হ্যাঁ, এবং প্রতিটা চলচ্চিত্রে বলি বা নাটকে বলি, এই যে আপনার চরিত্রের ভিন্নতা, এবং আমি খুব রিসেন্ট টাইমসের একটা চলচ্চিত্রের কথা বলবো, সেখানে দেখে আপনাকে, অভিনেতা আজিজুল হাকিমকে দেখে আমি একজন, প্রেসার কুকারের কথা বলছি, যে একজন দর্শক হিসেবে আমি চমকে গেছি যে হাকিম ভাইকে এরকম ইমেজে আমি কখনো আসলে আমি দর্শক হিসেবে কল্পনা করতে পারিনি। কিন্তু এই যে অভিনেতার যে ট্রানজিশনটা, বা আপনি যে ইমেজ পরিবর্তনের যে খেলাটা খেলছেন অভিনেতা হিসেবে, সেখানে আপনি কোন মন্ত্রটাকে আসলে ধারণ করেন, যে আমি একজন অভিনেতা হতে চেয়ে অভিনেতা হয়ে আসলে দর্শকদের ভালোবাসার কাছাকাছি পৌঁছাতে চাই, নাকি আসলে আমি একজন মানে স্টার হতে চাই, তারকা হতে চাই? হতে চেয়েছেন মানে আমি আসলে চাই বলতে, যেটা হচ্ছে যে মানে দর্শকরা আমাকে যে ইমেজে সাধারণত দেখে এসছে এ যাবৎ পর্যন্ত, তার বাইরে গিয়ে এক ধরনের চরিত্র অভিনয় করা, এটা আমি আসলে চেয়েছি যে দর্শকরা আমাকে ভিন্নভাবে দেখুক। কারণ সবসময় কিন্তু আমার মধ্যে একটা পজিটিভ ইমেজ সবসময় কাজ করেছে, যে পজিটিভ চরিত্রে অভিনয় করেছি সবসময়। আমাকে দিয়ে যে নেগেটিভ কাজ করানো যায় বা নেগেটিভ চরিত্রে অভিনয় করতে পারি বা নিজেকে আমি সেই জায়গায় নিতে পারি, সেইটাও কিন্তু এক ধরনের ইচ্ছা আমার মধ্যেও কাজ করেছে। আমাকে নেগেটিভ চরিত্রে প্রথম অভিনয় করায় হচ্ছে আমাদের
ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেছি, বিকি জাহেদের রেড ড্রাম, এটাতে আমি ওয়েব ফিল্মে কাজ করেছি। তো সেখানে আমাকে সে প্রথম এক্সপেরিমেন্ট করেছে। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে আমার যে ইমেজ, সেই ইমেজ থেকে তুমি আমাকে এই ধরনের একটি চরিত্র নিচ্ছ কেন, দর্শকরা কি এটাকে অ্যাকসেপ্ট করবে? তো ও একটি কথাই বলেছে যে আমি এক্সপেরিমেন্ট করতে চাই, আমি দেখতে চাই, কারণ আপনি যে ইমেজের, সেই ইমেজটাকে ভেঙে আমি একটু অন্য ইমেজে আপনাকে নিতে চাই। তো সেইভাবেই আমিও চেয়েছি যে একজন অভিনয়শিল্পী কিন্তু চায় যে সে যে ধরনের চরিত্রে অভিনয় করে সবসময়, তার বাইরে অন্য কোনো চরিত্রে যদি অভিনয় করার সুযোগ আসে তাহলে সেটাকে সে এক্সপেরিমেন্টও করতে পারে। তা আমি সেরকম একটা এক্সপেরিমেন্ট করার জায়গায় প্রেশার কুকার করেছি। আবার এই ঈদে আমার আরেকটি ছবি রিলিজ হবে, সেখানেও আমি আরেকটু ভিন্ন রকম চরিত্র এবং আমার কাছে মনে হচ্ছে যে একজন অভিনেতা আজিজুল হাকিম প্রতিনিয়তই নিজেকে ছাড়িয়ে যাবার চেষ্টায় আসলে এখন উনি মগ্ন আছেন, চেষ্টা করছি। হ্যাঁ হাকিম ভাই, এখন আমি আপনার বাস্তব জীবনের প্রেমের গুঞ্জনের গল্পে আসব এবং আপনার জীবনে কতগুলো প্রেম এসেছে এবং সত্যিকারের প্রেম হিসেবে কোন প্রেমটি আসলে জীবনে স্থায়ী হয়েছে? মানে একটু ঘুরিয়ে যদি বলি যে প্রেম তো আমি অসংখ্য প্রেম করেছি, নায়িকাদের সঙ্গে পর্দায়। ব্যক্তি জীবনে আসলে আমি ওই মানে প্রেমে পড়ার যে কথাটা বলা হয় যে একজন আরেকজনকে ভালো লাগা, তো সে ছোটোবেলা থেকেই ধরো অনেককে ভালো লাগতো, যে সহপাঠী ছিল, অনেককে মানে হয় না যে বন্ধুর মতো একসাথে আমরা চলছি ফিরছি, কোথায় যেন একটা ভালো লাগা কাজ করে। তো এরকম ছোটোবেলায়ও হয়েছে। আর সবচেয়ে বেশি যেটা হলো যে আমি একেবারেই প্রেমে পড়ে গিয়েছি, সেটি মানে একেবারেই মানে এখন সে আমার জীবন সঙ্গী জিনাত, একদম জায়গা মতো, একদম। এবং সেটা 1993 সালে আপনি, 93 সালে আমরা দুজন মানে সংসার শুরু করি, আমাদের বিয়ে হয়, কিন্তু আমাদের পরিচয়টা আরো 3-4 বছর আগে। সেই গল্পটা একটু শুনি, কারণ এই গল্প অনেকবার অনেক জায়গায় বলেছি, তারপরেও তোমাকে বলি, তুমি এখন জানতে চেয়েছো। আমাদের দেখা হয়েছে পয়লা বৈশাখে। পয়লা বৈশাখটা ছিল, বাংলা সালটা বলতে পারবো না, তবে সেটা সম্ভবত 1989 বা 90 এরকম সময়, 89 সম্ভবত, হ্যাঁ 89, হ্যাঁ। তো সেই বছরের যে পয়লা বৈশাখ, সেই পয়লা বৈশাখে ওর সঙ্গে আমার দেখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। তো সেই দেখা থেকে ও আমার কাছ থেকে একটা অটোগ্রাফ নিতে এসেছিল আমার ভক্ত হিসাবে। ততদিনে আপনি একজন জনপ্রিয় তারকা অভিনেতা, মানে প্রচণ্ড ব্যস্ত এবং দর্শকদের ভালো লাগার একজন মানুষ। তো সেও আমাকে পছন্দ করতো একজন টেলিভিশনের অভিনয় শিল্পী হিসেবে, খুব প্রচণ্ড ভক্ত সে। আমি ওই দিন দেখার পরে সে আমার কাছ থেকে অটোগ্রাফ নিয়েছে। অটোগ্রাফ নেওয়ার পরে এরপরে ওর সঙ্গে আমার টেলিফোনে, তখন তো ল্যান্ডফোন ছাড়া তো কোনো যোগাযোগের ছিল না। তো ওরা দুই বান্ধবী ছিল, আমার ফোন নাম্বারটা ওদের আরেক বন্ধু ছিল, ছেলে বন্ধু, আমার কাছে ফোন নাম্বারটা নিয়েছিল। নেওয়ার পরে তারপরে ওরা দুই বন্ধু এবং ওই দুই বান্ধবী এবং এক বন্ধু, ওই তিনজনই আমার সাথে ফোনে কথা বলতো। তো কথা বলতে বলতে আমার হয় না আসলে যে কথা বলতে বলতে কথা আগায়, হ্যাঁ, আমি যখন তোমার সাথে কথা বলছি কথা আগাচ্ছে, হ্যাঁ। তো জিনাতের সাথে আমি কথা বলতে বলতে আমার মনে হলো যে কোথায় যেন দুজনের একটা যোগসূত্র হচ্ছে, এক জায়গায় ভালো লাগার জায়গাটা এক, ভালো লাগার জায়গাটা এক, পছন্দের জায়গাটা এক, সব কিছু মিলিয়ে জীবন দর্শনের জায়গাটা এক। তো সেই জায়গা থেকে তখন আমরা দুজন মিলে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা একসাথে বাকি জীবনটা চলতে পারি কিনা। সেক্ষেত্রে কি ভাবির কাছে আসলে আপনার অভিনেতা আজিজুল হাকিমের ইমেজটা বেশি প্রাধান্য পায়, নাকি ব্যক্তি আজিজুল হাকিমের যে সারল্যতা বা সবকিছু মিলে আপনি যে ব্যক্তি মানুষটি সেটি প্রাধান্য পায়? প্রথমত তো সে আমার অভিনয়ের একজন গুণগত ভক্ত। তারপরে যখন একসাথে আমরা পথ চলা শুরু করলাম, আমাদের সব কিছুতেই আসলে মতাদর্শগতভাবে এক হয়ে আমরা চলছি। সবচেয়ে বড় বিষয় হলো যে অ্যাডাপ্টেশন করা, মানে আমার সাথে ওর সাথে আমি যে অ্যাডাপ্ট করছি, এই অ্যাডাপ্টেশনটা কিন্তু আমাদের দুজনের মধ্যে শতভাগ। জিনাত পড়াশোনা করেছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে। আমার বাবা বলতো যে তুমি পাবলিক সার্ভিস করো। তো ও আমার বাবাকে প্রথমেই বলেছে যে বাবা, আমি যদি বিসিএস পরীক্ষা দেই তাহলে আমার চাকরি হয়ে যাবে, চাকরি হয়ে গেলে পরে আমার পোস্টিং হবে, আমার পোস্টিং হলে পরে তো আমি ঢাকার বাইরে যাব, বিভিন্ন জায়গায় আমাকে পোস্টিংয়ে থাকতে হবে, তাহলে আপনার ছেলের সাথে আমার সংসার বা একসাথে আমাদের পথ চলাটা একটু, কারণ সে তো থিয়েটার করে, অভিনয় করে, তো ওর জায়গাটা তো এখানে।
সেই কারণে কিন্তু সে আর সরকারি চাকরি বা কোনো চাকরিতেই কিন্তু সে যোগ দেয়নি। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে ও ছোটোবেলা থেকে কিন্তু লেখালেখির সাথে সম্পৃক্ত। হ্যাঁ হ্যাঁ, ছোটোবেলায় কবিতা লিখতো, ছোটো গল্প লিখতো, ইভেন সে ছোটো ছোটো নাটিকাও লিখতো। নাটিকা লিখে তার বান্ধবীদেরকে নিয়ে কিন্তু সে মঞ্চায়ন করতো। তাদের যে মতিঝিল কলোনিতে থাকতো তারা, সেই কলোনিতে তারা স্টেজ করে এবং তাদের যে সিঁড়ি ছিল সেই সিঁড়ি থেকে স্টেজ বানিয়ে তারা অভিনয় করাতো। আচ্ছা, সেটা কিন্তু তার মধ্যে ছিল। তো যেহেতু আমার সঙ্গে বা আমার কাজকে ভালো লাগে, তার ভালোবাসা থেকে কিন্তু সে ওই জায়গাটা না যেয়ে সে আমার এই ক্ষেত্রটাকে কিন্তু সে বেছে নিয়েছে। সে কিন্তু নাটক লেখা শুরু করলো এবং প্রোডাকশন করা শুরু করলো এবং ডিরেকশন দেওয়া শুরু করলো। এই যে কাজগুলো মানে আমার কাজের সঙ্গে আমার কাজের ক্ষেত্রে সম্পৃক্ত হয়ে যাওয়া। হ্যাঁ, দুজন যখন আমরা একসাথে একই কাজের ক্ষেত্রে আমরা কাজ করছি, তো এই কাজের ক্ষেত্রের মেরিটস ডিমেরিটস আমরা দুজনই আমরা জানি। তো সেইগুলোকে আমরা অ্যাডজাস্ট করেই কিন্তু আমরা চলছি। ইভেন আমাদের ছেলেমেয়েরাও কিন্তু আমাদের এই মিডিয়ার যে আমাদের ব্যস্ততা এই সব কিছু কিন্তু তারা মেনে নিয়েই কিন্তু তারা বড় হচ্ছে। সেক্ষেত্রে আপনার পরিচালনা প্রসঙ্গে আমি আসব, কিন্তু এটা কি তাহলে ভাবির এই লেখালেখি শুরু এবং অনুপ্রেরণার জায়গা থেকে কি আপনার পরিচালনায় আসা, নাকি আপনার অভিনেতা হিসেবে কাজের যে অতৃপ্তি বলবো না, একটা অতৃপ্তি রয়ে যায়, সেই ভাবনার জায়গা থেকে পরিচালনায় আসা কোনটা? 1995 সালে সম্ভবত আপনার। হ্যাঁ, 1995 সালে তো আমি প্যাকেজ নাটকের ডিরেকশন দিয়েছি, কিন্তু তার আগে অনেক আগে আমি সম্ভবত 88 বা 89 এই সময়টাতে আমার মঞ্চে আমার দলে আরণ্যকে আমি মঞ্চ নাটক ডিরেকশন দিয়েছি। সেটি নাটকের নাম ছিল পাথর, মামুন ভাইয়ের লেখা এবং আমার ডিরেকশন। আর টেলিভিশন নাটকের যে ডিরেকশনে আসার যে আমার ভাবনাটা অনেকটা তোমার যে কথাটি বললে যে অতৃপ্তি, আসলে অভিনয় করতে গেলে আমরা হয় না যে সবগুলো চরিত্র তো আর একটা নাটকে একজন অভিনয় করতে পারে না, তাই না? কিন্তু একজন ডিরেক্টর কিন্তু সবগুলো চরিত্রের মধ্যে কিন্তু অবস্থান করেন। তো সেই জায়গা থেকে আমার কাছে অনেক সময় মনে হয়েছে যে আমি যেই চরিত্রটিতে অভিনয় করছি সেটি আমার ইন্ডিভিজুয়াল ক্রিয়েশন বা ডিরেক্টরের কাছ থেকে শুনে আমি আমার চরিত্রটি তৈরি করছি, কিন্তু অন্যান্য যে চরিত্র যারা আছে তাদের সাথে আমার ইন্টারাকশান বা কমিউনিকেট করার জায়গাটা কিন্তু খুব কম। যদি আমি ডিরেকশনের কাজ করি তাহলে তো সেই কমিউনিকেশনটা আমি করতে পারি। তো সেই জায়গা থেকে, সেই ভাবনা থেকে যে চরিত্রগুলোকে প্রপারলি উপস্থাপন করার যে একটা চিন্তা, সেই চিন্তা থেকেই কিন্তু আমি ডিরেকশনে আসি। এই যে দীর্ঘ প্রায় 4 দশকেরও বেশি সময় ধরে আপনি মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্রের পর্দায় নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাচ্ছেন অভিনেতা হিসেবে, এত প্রাপ্তির ভেতরেও প্রতিটা মানুষের ভিতরে কোনো না কোনো, প্রতিটা মানুষ এবং প্রতিটা শিল্পীর ভিতরে একটা অতৃপ্তি বা অপ্রাপ্তি রয়ে যায়। সেরকম কোনো অপ্রাপ্তির ভাবনা কি আছে বা যন্ত্রণা দেয়? আমার জীবন দর্শনে আসলে অপ্রাপ্তি বলে কোনো কিছু নেই। আমি যা কাজ করছি বা আমার যে অবস্থান, সেই অবস্থানটা আমি বিশ্বাস করি যে এটি হচ্ছে একটি সত্যি জায়গা। আমি যে কাজগুলো করছি সেই কাজগুলো থেকে হয়তো কিছু প্রাতিষ্ঠানিক প্রাপ্তি আছে, সেই প্রাপ্তিগুলো আমাকে আমার কাজকে আরও অনেক বেশি অনুপ্রাণিত করে। যে কাজগুলো আমি করতে চাই সেগুলো হচ্ছে আমার স্বপ্ন। আর প্রত্যেকটা মানুষের প্রাপ্তি তো আসলে অনেক, কারণ একটা জীবনে তার অনেক ধরনের প্রাপ্তি হয়। ভালো বন্ধু পাওয়া এক ধরনের প্রাপ্তি, সন্তান তার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। এই প্রাপ্তির জায়গাগুলো আমার আছে এবং এই জায়গাগুলোতে আমি অনেক বেশি স্যাটিসফাইড, আমি নিজেকে অনেক বেশি তৃপ্ত মনে করি। এই জন্যই হয়তো বা আপনি এরকম প্রকৃতির মতো চিরসবুজ হয়ে আছেন আমাদের মধ্যে। আচ্ছা, নাটকের প্রসঙ্গে একটু আসতে চাই যে আপনারা যে সময়কালে নাটক করেছেন, অনেক ভালো ভালো নাটকের প্রসঙ্গে যদি আমি আসি, যে নাটকের সংলাপ, গল্পের মধ্যে একটা গভীরতা ছিল, অভিনয়েও সবার গভীরতা ছিল, যেটা আসলে খুব সহজেই দর্শকদের হৃদয়ে দাগ কেটে গেছে। তো এখনকার সময়েও আপনি অভিনয় করে চলেছেন, কাজ করছেন অনেক নতুন নির্মাতাদের সঙ্গে, এই প্রজন্মের নির্মাতাদের সঙ্গে। তো এখনকার সময়ের নাটকের মধ্যে এবং আগেকার সময়ের নাটকের মধ্যে পার্থক্যটা কোথায় আপনার কাছে পরিলক্ষিত হয়? পার্থক্যটা আসলে
মানে মেধা এবং মননগত একটা পার্থক্য তো অবশ্যই আছে। কারণ প্রত্যেকটা সময় বা প্রত্যেকটা দশক বা প্রত্যেকটা যুগেরই কিন্তু একটা পার্টিকুলার সময় এবং পার্টিকুলার একটা বৈশিষ্ট্য আছে। হ্যাঁ। এবং সেই সময়টাকে ধারণ করে যারা সে সৃজনশীল কাজগুলো করছে শিল্প সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে, সেটি এক ধরনের সৌন্দর্য। আবার এই সময়ে প্রজন্মের যারা নতুন প্রজন্মে যারা কাজ করছে তারাও কিন্তু বর্তমান বাস্তবতা এবং সারা পৃথিবীর যে অবস্থান, সেই অবস্থানের থেকে কিন্তু তারা কাজগুলোকে করছে। তা আমি বলবো যে আগের যে অবস্থান, আগের যে নাটকের গুণগত মান, এখনকার যে নাটকের গুণগত মান, সেই জায়গাতে কিন্তু অনেক বড় একটা পরিবর্তন আছে। এটা কি মনে হয় যে সময়ের পরিবর্তন নাকি প্রযুক্তি আসলে এই আবেগটা কেড়ে নিচ্ছে? প্রযুক্তি তো একটা অবশ্যই, প্রযুক্তির ভূমিকা তো অবশ্যই আছে। ভিন্ন ভিন্ন সময়ে কিন্তু মানুষের আবেগ ভিন্ন ভিন্নভাবে কি বলে আমরা ভাবি। তো সেই প্রভাবটা তো অবশ্যই আছে। আমরা যখন কাজ শুরু করেছি তখন তো প্রযুক্তির এত উন্নয়ন ছিল না, আমরা সারা পৃথিবীর কাজগুলো এভাবে দেখতে পেতাম না। এখনকার ছেলেমেয়েরা কিন্তু সারা পৃথিবীর কাজগুলো দেখতে পাচ্ছে এবং তাদের যে মেধা, সেই মেধাকে তারা কাজে লাগিয়ে সেই মানের কাজ করার একটা প্রবণতা বা ইচ্ছা তাদের মধ্যে কাজ করছে বলেই কিন্তু তারা এখন কাজ করছে। আগে যে ধরনের গল্প ছিল সেই গল্পগুলো সেই সময়ের সামাজিক বাস্তবতা, রাজনৈতিক বাস্তবতার উপরে নির্ভর করে হতো, পারিবারিক বাস্তবতার উপর নির্ভর করে হতো। এখন সেগুলো পরিবর্তিত হয়েছে। এখনকার জেনারেশন তারা তাদের মতো করে তাদের জগৎ তৈরি করছে। আবার এইটা হয়তো তাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের কাছে হয়তো মনে হবে যে সেই সময়ে বাস্তবতাটা অন্যরকম ছিল। এখন গল্পগুলো একটু বেশি জটিল হয়ে যাচ্ছে, হয়তোবা পৃথিবীর বাস্তবতার প্রেক্ষাপটে হয়তো জটিল মানে কি, আসলে অনেক ধরনের সিচুয়েশন তো এখন তৈরি হচ্ছে। আমরা তো আমাদের চারপাশে বিভিন্ন রকমের সিচুয়েশন আমরা দেখছি। তো এই সিচুয়েশনগুলোকে আমাদের অ্যাবজর্ব করতে হচ্ছে। এই সিচুয়েশনগুলোকে আমাদের নতুন প্রজন্ম তারা নতুনভাবে ভাবছে। এই ভাবনার মধ্য দিয়েই কিন্তু তারা একটা পজিটিভ চিন্তাভাবনা নিয়ে কিন্তু কাজ করছে। আমি ঢালাওভাবে বলতে রাজি না যে আগে অনেক ভালো কাজ হতো, এখন কোনো ভালো কাজ হয় না। এটা একেবারেই ঠিক না। আগে অনেক ভালো কাজ হচ্ছে, কিন্তু মনে দাগ কেটে যাওয়ার, মানে দাগ রেখে যাওয়ার যে বিষয়টা চেঞ্জ হয়েছে, উপস্থাপনের ভঙ্গিটা হয়তো চেঞ্জ হয়েছে, কিন্তু ইমোশনের জায়গা, এখনকার ছেলেমেয়েরা তাদের ইমোশন যেভাবে প্রকাশ করে আমাদের সময় হয়তো আমরা অন্যভাবে। আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের নাট্যাঙ্গন কোন দিকে যাচ্ছে? ইতিবাচক দিকে যাচ্ছে নাকি নেতিবাচক দিকে যাচ্ছে? মানে এটা আপনার দিক থেকে আমি একটু শুনতে চাই। আমি আসলে সবসময় সেক্ষেত্রে আসলে আমাদের করণীয়টা কি হতে পারে? আমি সবসময় আশাবাদী একজন মানুষ। আমি সবসময় আশা করি যে ভালো কিছুই হবে এবং আমরা সবসময় ভালোর সাথেই থাকতে চাই। এখন যে সাহিত্য চর্চা বা শিল্প চর্চা হচ্ছে, সেই শিল্প চর্চা এখনকার সময়ের বাস্তবতায় এগিয়ে যাচ্ছে এবং আমি মনে করি যে আমাদের যে সমাজ পরিবর্তিত হচ্ছে, আমাদের পারিবারিক অবস্থান যে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের সাথেই কিন্তু এই কাজগুলোকে আমরা মানিয়ে নিচ্ছি বা সেইভাবেই কিন্তু আমরা উপস্থাপন করছি। এটি আমার কাছে নেতিবাচক কখনোই মনে হয় না। সমাজ এগিয়ে যায়, তার সাথে সাথে কিন্তু আমাদের মানুষই তো সমাজকে এগিয়ে নিয়ে যাবে। এবং যারা শিল্প সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে কাজ করছে তাদেরই তো মূল দায়িত্ব যে দেশের সংস্কৃতিকে কীভাবে উপস্থাপন করবে। তো আমরা যারা কাজ করছি এই ক্ষেত্রে, তুমি জানো যে আমাদের অনেকগুলো সংগঠন আছে, আমাদের নাটকের অভিনয় শিল্পী সংঘ আছে, আমাদের ডিরেক্টরস গিল্ড আছে, প্রডিউসার্স অ্যাসোসিয়েশন আছে। এগুলো করার একটাই কারণ, সেটা হলো যে আমাদের এই যে ক্ষেত্র, এটা কিন্তু একটা সময়ে একটা অ্যামেচার একটা জায়গা ছিল, এখন কিন্তু সেই জায়গাটা নাই। এটা কিন্তু এখন অনেকে প্রফেশন হিসেবে নিয়েছে, নাটককে প্রফেশন হিসেবে অনেক শিল্পী এটাকে জীবন জীবিকা হিসেবে নিয়েছে। সেক্ষেত্রে তাদেরকে তালিকাভুক্ত করা, এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই জায়গাটাকে একটা নিয়ম শৃঙ্খলায় আনার জন্য কাজের যে ক্ষেত্রগুলো, কোথায় কোনো অনিয়ম যদি থাকে সেই অনিয়মগুলোকে আইডেন্টিফাই করে যাতে আমরা আমাদের কাজের ক্ষেত্রটাকে খুব স্মুথ করতে পারি, সেই জন্যই কিন্তু এই সংগঠনগুলো তৈরি হয়েছে। আমার ধারণা যে যে সংগঠনগুলো হয়েছে সেই সংগঠনগুলো অবশ্যই সংগঠনের যারা সদস্য আছে তাদের ভালো মন্দ, তাদের আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করতে পারবে আশা করি, সেই প্রত্যাশাই করছি। আর এখন আমরা আসলে যেহেতু এটা ঈদের আয়োজন, ঈদের গল্প না শুনলেই নয়। প্রিয় অভিনেতার
শৈশবের ঈদটা কেমন ছিল এবং সেখানে কোনো মজার কোনো স্মৃতি এখনও আপনাকে তাড়িয়ে ফেলে কিনা, আর এখনকার এই সময়ে এসে অভিনেতা আজিজুল হাকিমের ঈদটা কেমন কাটে পরিবারের সবাইকে নিয়ে, সেই গল্পটা জানতে চাইবো। ছোটোবেলার ঈদ তো ধরো আমি যখন ছোট ছিলাম তখন আমার পরিবার বলতে আমার পরিবারে আমার বাবা মা, আমরা ভাই বোন, তারপর চাচা চাচি, মামা ফুপু যারা ছিল সবাই মিলে আমরা তাদের একটা অংশ ছিলাম। এবং সেই সময় ধরো ছোটোবেলায় যৌথ পরিবার, হ্যাঁ, আমরা ভাই বোনরা সবাই একসাথে ঈদের আনন্দ উপভোগ করতাম। ঈদ মানে তো আনন্দ, তাই না? ঈদের যে আনন্দ আমরা প্রত্যেকটা ভাই বোন সেভাবে ভাগাভাগি করে নিতাম। ঈদের নতুন একটা জামা পেলে আমাদের যে আনন্দ, সেই আনন্দটা আমরা সবার মধ্যে, আমার মধ্যে সেই আনন্দটা কাজ করতো। কিন্তু এখন তো ধরো ছোটোবেলায় যেমন ধরো কোরবানি ঈদের সময় হয়তো আমার ছোট ভাই আর আমি দুজন মিলে আব্বার সাথে হয়তো গরুর হাটে চলে যেতাম। আমরা পছন্দ করে আমরা সেটা নিয়ে, সেটা কিন্তু এক ধরনের আনন্দ ছিল। হাট থেকে নিয়ে আমরা বাসায় আসছি। এখন কি জান, এখন আসলে ওইভাবে যাওয়া হয় না। হ্যাঁ, ওইভাবে যাওয়া হয় না, ব্যস্ততার কারণে যাওয়া হয় না। জায়গাটায় কতটুকু আসলে কোরবানির গরুর হাটে গেলে এটার প্রভাব পড়েছে কিনা? তা তো অবশ্যই মানে মাঝে মাঝে যে যাওয়া হতো না তা না। কোরবানির জন্য গরু কেনার জন্য অনেক সময় আমি হাটে গিয়েছি। তো সেখানেও তো ওই যে ভক্তরা চলে আসে, ভক্তরা চারিদিকে ঘিরে ধরে, হ্যাঁ। তো দেখা যায় যে অতি উৎসাহী হয়ে বলে যে আসেন আমার সাথে, আমি আপনাকে খুব ভালো গরু কিনে দিচ্ছি বা খাসি কিনে দিচ্ছি। এই জিনিসগুলো তো কাজ করতো। আর এখন ধরো আমরা ভাই বোনরা তো যার যার মতো করে, প্রত্যেকেরই আলাদা আলাদা সংসার, আলাদা আলাদা হয়েছে। যার যার সংসারের মতো করে তারা ঈদ আয়োজন করছেন এবং আনন্দ তাদের ছেলে মেয়েদের মধ্যে। আমরাও আসলে আমাদের ছেলে মেয়েদের মধ্যে এই ঈদের আনন্দটা যে দিতে পারি, তাদের যে ভাবনা, তাদের কিভাবে আনন্দ পেতে পারে, সেই আয়োজনটা আসলে আমরা করে থাকার চেষ্টা করি। এখন দিতেই ভালো লাগে। আগে তো ধরো পেতে ভালো লাগতো, এখন বাচ্চাদের জন্য যদি কিছু করতে পারি, পরিবারের সবাইকে নিয়ে যদি একসাথে ঈদ করতে পারি, সেই আনন্দটা এখন কাজ করে। হাকিম ভাই, ছোট্ট করে একটা বাক্যে আমি জানতে চাইবো যে আপনার এই যে দীর্ঘ অভিনয় জীবন, কর্মময় জীবন, ব্যক্তি জীবন, সব কিছু মিলিয়ে জীবন মানেই তো আসলে একটা নাটকের একটা মঞ্চ। তো আপনি আপনার এই আপনার জীবনের নাটকের শিরোনাম কি দেবেন? অনেক অনেক বড় প্রশ্ন। তুমি একজন ভালো লেখক, হ্যাঁ, তুমি হয়তো নাম দিতে পারবে, কিন্তু আমার এই মুহূর্তে আমার জীবনের এই যে জার্নি, আমি বলি কি, ধরো আমার এই যে আমার ব্যক্তি জীবনটা কিন্তু একটা পরিক্রমা, হ্যাঁ, বিভিন্ন স্টেজকে অতিক্রম করা। আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষেরই আসলে যে জীবন ভাবনা, এটা কিন্তু শেষ দিন পর্যন্ত তার যে বেঁচে থাকার বা তার জীবনকে পরিচালিত করবার জন্য তার যে সংগ্রাম, সেই সংগ্রামটা কিন্তু এন্ডলেস। শেষ পর্যন্ত কিন্তু তাকে এই সংগ্রামটা করে যেতে হয়। মানে এই মুহূর্তে মনে পড়ছে যে জীবন একটি সুন্দর পরিক্রমা। বাহ, দাঁড়ান, এটাই। অসংখ্য ধন্যবাদ হাকিম ভাই। আমার ভীষণ ভীষণ ভালো লাগলো আজকের এই বিশেষ আয়োজনে আপনাকে আমি কাছে পেয়েছি। আপনার কাছ থেকে অনেক অজানা গল্প শুনতে পেয়েছি। এমনিতে শুটিং সেটে হয়তো বা অনেক আড্ডা হয়, কিন্তু সেই গল্পগুলোর বিষয়বস্তু বা সিচুয়েশন হয়তো বা ভিন্নতা থাকে। কিন্তু আজকের আড্ডায় আমি অনেক কিছু জেনেছি এবং জানতে পেরেছি, দর্শকদেরকেও জানাতে পেরেছি। সময় টিভির এই বিশেষ আয়োজনে আপনাকে পেয়ে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঈদ মোবারক। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ জানাই সময় টিভিকে। সময় টিভির মাধ্যমে দেশের দর্শক যারা আমার ভক্ত আছেন, তাদের কাছে আমি যুক্ত হতে পারলাম। এটা আমার জন্য অনেক বড় একটা সৌভাগ্যের এবং ভালো লাগার বিষয়। দর্শকরা, আপনারা সবসময় আমাকে আপনার ভালোবাসায় রাখবেন এবং আমার যে কাজ, সেই কাজগুলোকে আপনারা দেখবেন এবং সমালোচনা করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবাইকে ঈদ মোবারক। তোমাকেও ঈদ মোবারক। ঈদ মোবারক।